একবার বাচাদনকে ভালো কেস দিয়ে গাড়োতে পুড়তে পারলেই একেবারে আপদের শান্তি। যত চোর ছেচোর দাগাবাজ লম্পা। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। বাবা জলদাপাড়া নয়, সুন্দরবন নয়, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদেব, আমি আপনার জন্যই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। এ নতুন কথা কি অফিসার? মন্ত্রীর দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়ে থাকতে হয়, বসতে আর কে বলে বলুন? এই হলো ভাগা পুলিশ অফিসার নন্দবাবুর কাছে ক্ষমা চেয়ে। ক্ষমা চাই কোন শালা? এখনই কেশবুড়োর সর্দির মতো খিস্তি বেরোবে ডালা ডালা। আরে গুরু কি ডালা? বড়বাবু এরপরও কি আপনার রুলগুলো কথা বলবে না? আরে দামোদর জ্যাঠা, ওনার রুল যদি কথা বলতো কত আগে ওটা শুল হয়ে আপনার মূলে চলে যেত, জানেন কি? ইদ্রিস আর এই 16 বছরের ছেলেটা কাল রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? কাল শহর থেকে ইদ্রিস এক ফোঁটা রক্ত আনতে পারেনি। কাল ছিল বাস ধর্মঘট, আর নদী পেরিয়ে শহরে যাবার নৌকাটা তখন আপনি কেটে রেখেছিলেন আপনারই হেফাজতে। সব কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। বড়বাবু আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শয়তানটার বাক্য সুদা পান করবে? তা সাত সকালে আর হুইস্কি সুদাটা পাচ্ছেন কই? আমি তোমাকে এই মুহূর্তে অ্যারেস্ট করছি। আরে দাঁড়ান মশাই দাঁড়ান, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো? তার আগে আপনি নিজেই না হয় অ্যারেস্ট হয়ে যান। মানে বেলপাহাড়ি আর ধুমজালের 100-5 লোক আসছে আজকে থানা ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের ডাক্তারবাবু। সে কি থানা ঘেরাও হবে ডাক্তারবাবুর নেতৃত্বে? হবে না, জাতগুন্ডা মদনকে মেরেছি বলে আপনি সাত সকালে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন, অথচ ইদ্রিসের ছেলে মরে গেল, মেয়েকে ধর্ষণের চেষ্টা হলো, আর তার প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না? আপনি বড়বাবু যা করার করুন, আমি এখন যাই। আমার ওই ঠাকুর সেবা করা হয়নি। দাঁড়ান, এইসব ঘটনার কথা তো আপনি আমাকে কিছুই বলেননি। আমি তো কিছুই জানি না বড়বাবু। হাসালে হাসালে হাসালে, মাছ খাই না পাতে 3টে খলছে, আর ইয়ে করি না ঘরে 3টে মিলছে। মদন দাস যখন আপনার নৌকাটা কেড়ে ছিল, তখন আপনারই সামনে দাঁড়িয়ে থাকা ইদ্রিস আলী আপনার পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, চক্রবর্তী মশাই আমার ছেলে রহিমের বড় অসুখ, ডাক্তারবাবু এখনই রক্ত আনতে বলেন, বাদ ধর্মঘট, তাই ভর সন্ধ্যাবেলা নৌকাটা কেড়ে নিয়ে যাবেন না। তখন আপনি কি করলেন দামোদর জ্যাঠা? নিজের পা ছাড়িয়ে নেবার জন্য পোষা গুন্ডা মদনকে পা চালাতে হুকুম দিলেন। লাঠির পর লাঠি মারতে লাগলো মদন ইদ্রিস আলীর বুকে পিঠে, বকেয়া ভাড়া তাই আপনি আপনার নৌকা ঘরে তুলে নিয়ে গেলেন দামোদর চক্রবর্তী। সাক্ষী দেবে ডাক্তারবাবু, সাক্ষী দেবে ইদ্রিস আলীর বুকে পিঠের এক্স-রে রিপোর্ট। মদন দাসকে তাহলে তুমি কখন মারলে আর কেনই বা মারলে? রক্ত আনতে না পারায় যখন ইদ্রিসের ছেলে একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন ভাইজানের জীবন বাঁচাতে গভীর রাতে বহিন মুনিয়া ছুটে গিয়েছিল ডাক্তারবাবুর বাড়ি থেকে, কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সে পৌঁছতে পারেনি। তাকেই ওকে ধুমজালের মোড়ে ওকে চাপতে ধরেছিল ওর নিরীহ কর্মচারী মদন দাসের সামলের মতো দুটো হাত। জামা ছিঁড়ে যখন সেই কিশোরী লজ্জায় একের পর এক লোকের আঘাত হানছিল, তখন সে রাস্তা দিয়ে চলেছিল আপনাদের চোখে দাগে, সকলের ভাষায় এই জাংলি জানোয়ারের অরণ্য। বহিন মুনিয়া কিন্তু বুঝে নিয়েছিল এই মদন দাসের মতো মানুষের হাত থেকে তাকে বাঁচাতে পারে এই গভীর রাতে নিশুতি জানোয়ার, তাই দেখেছিল ভাইজান বলেই ছুটে গিয়েছিলাম, মদনকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলাম। কিন্তু ভাইটা মুনিয়ার বাঁচেনি, কিন্তু মুনিয়ার শেষ ইজ্জতটা বেঁচে গিয়েছিল। জানি না মুনিয়ার শেষ ইজ্জতটাও ওই দামোদর জ্যাঠার বকেয়া ছিল কি না। এসবের প্রমাণ পাওয়া যাবে তরণ্য। প্রমাণ আপনার থানাতে রেখে এসেছি অফিসার। ইদ্রিসের মৃত ছেলে, জীবিত মেয়ে, সপাচনে মানুষ এখন আপনার থানাতে। শুনলাম আপনি অরণ্যকে ধরতে এসেছেন, তাই আপনাকে ধরতে আমি চলে এলাম। তাহলে ডাক্তারবাবু, আমার ভাই অরণ্য তাহলে অপরাধ করেনি? তুমি নিজের ভাইকে তুমি নিজেই ছিল না, তোমার ভাইয়ের মতো অন্যায় এই পরস্পরে আর কেউ করতো, তাহলে পরস্পরের মানুষগুলো একটু রেহাই পেত। এ কথা আমার মা লক্ষ্মী বোঝেন, বাট এও পেঁচা বোঝো না। তোমার চোখ কেবল অন্ধকার দেখতেই জানে। অরণ্যের পক্ষে আপনি সাক্ষী দেবেন ডাক্তারবাবু, এবং আপনার বিরুদ্ধে ব্যাপারটা
অসুবিধে হচ্ছে না? আপনি জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে নামছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না। মদনের বিরুদ্ধে করুন। আমি আসছি কোথা থেকে? আরে মদন তো আপনি তো মহিষাসুর। চলে আসুন অফিসার, চলে আসুন। চলুন চলুন দামোদর বাবু, চলুন। হে মদন মোহন, আমার এই সারা সুরের বাচ্চা মাত না, আমায় একেবারে ডুবিয়ে দিয়ে গেল। অরণ্য, মানুষটা তুই খারাপ নস, তবে কেন যে লোকে তোকে চিনতে পারে না? তুমিও আমাকে চেনো না দাদা, তুমিও আমাকে চেনো না, কিন্তু একজন আমাকে চেনে। সে কে জানো? সে আমার বৌদি। বৌদি গো, তুমি আমার আপন। ঠাকুরপো, আরে 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 কি করছিস পাগল ছাড়। আচ্ছা, তোর বৌদি শুধু আপনজন, আমি তোর কেউ নই? না 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 না, তুমি কেউ নয়, কেউ নয়। আপন জন কাকে বলে জানো দাদা? কাকে বলে জানো? যে আত্মার আত্মীয়, যে তার আপনকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে চেনে বোঝে। তুমি আমাকে চেনো না, চিনতে চাও না, বুঝতে চাও না। তাই যদি চাইতে দাদা, তাহলে সামান্য দেনার দায় বনলতার হাতটা তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারতে না দাদা? ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওই বনলতার হাতটা যদি তুমি ফিরিয়ে দিয়ে আসতে পারো দাদা, তাহলে জানবে ছোট ভাইয়ের উপর 16 আনা কর্তব্যই তোমার পালন করা হয়ে গেল। আমি চেষ্টা করবো অরণ্য, আমি খুব চেষ্টা করব দাদা, খুব চেষ্টা। ব্যাস ব্যাস বৌদি, ব্যাস। আর আমার কোনো দুঃখ নেই বৌদি, আর আমার কোনো দুঃখ নেই। ঠাকুরপো, তুমি বনলতাকে এখনো খুব ভালোবাসো তাই না? আজও তুমি তাকে বলতে পারোনি ভাই? ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ঠাকুরপো, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের সুখে বিরহ নামলেও, ক্ষণিকের সুখেও বিরহ নামলেও মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসাই সরে না, বুকে ধরি করি সম্মান। ভালোবাসাই সরে না, বুকে ধরি করি সম্মান। সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমকে রে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুমকে রে। বঞ্চনায় অপমান আরাধনা, তাই কি গো ভোলা যায়? তার মতো ভালোবাসলে তারে কি গো